সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতোই আমাদের আজকের পর্বে একজন রন্ধনশিল্পী আছেন যিনি মজাদার দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক, প্রতি পর্বে আমরা চেষ্টা করি সারা দেশের সকল ঐতিহ্যবাহী খাবার আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে মজাদার ও স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়। তো দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছেন রন্ধনশিল্পী হাসিনা আপু। আপু, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপু, আপনার সাথে যিনি গেস্ট এসেছেন ওনাকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দেন। হ্যাঁ, উনি আমার মেজো বোন আচ্ছা, শাহেরা আনসার। আচ্ছা, তো আপু কি করছেন এখন? আমি একজন হোমিও ডাক্তার। আচ্ছা আচ্ছা যে আচ্ছা বাসায় প্র্যাকটিস করি, আচ্ছা আচ্ছা আর তার পাশাপাশি গৃহিণী এটাই। আচ্ছা, এবং great. সম্প্রতি ও একটি পেজ খুলেছে এবং কাপড়ের বিজনেসটাও করছে। আচ্ছা, মানে মানে clothing-এ কয়েকটা আছে। পেশা এখন পাশাপাশি চালানো হচ্ছে আর জি, কি। জি। আচ্ছা, তো হাসিনা আপু কি করছেন? আমি বর্তমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কুকিংয়ের অ্যাসেসর হিসেবে আছি এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির কিছু কোর্স করেছি, যেমন ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন লেভেল 3 এবং বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন লেভেল 3। আর আমি এসএমই ফাউন্ডেশনের ট্রেনার হিসেবে আছি এবং আমার সম্পাদনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি বই বের হয়েছে, এবার বের হলো 6ষ্ঠ খণ্ড। আমরা মূলত 64টা জেলা থেকে 100 রন্ধনশিল্পীর 100 আঞ্চলিক রেসিপি নিয়ে এই বইটা করছি, যেন আমাদের দেশের কোনো আঞ্চলিক রেসিপি বাদ না যায়। এছাড়া আমি মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছি এবং আমি প্রশিক্ষক হয়ে বিভিন্ন অঞ্চলেও যাচ্ছি এসএমই ফাউন্ডেশন থেকে। কিছুদিন আগে দিনাজপুরেও গেলাম, মেয়েদেরকে রান্নার প্রশিক্ষণ দিলাম ফাস্টফুডের ওপর। এবং নাহার কুকিং ওয়ার্ল্ডের ওনার আমি, সেখানে আমি মেয়েদেরকে অনলাইন এবং অফলাইনে ট্রেনও করছি। ওয়াও আপু, মানে পাশাপাশি একসাথে অনেকগুলো কাজ করছে। আর কিছু চ্যানেলে যেমন রান্নার বিভিন্ন কলাকৌশল দেখাচ্ছি, যাতে পুষ্টিকর এবং অল্প সময়ে কিভাবে ঝটপট রেসিপি তৈরি করা যায়। আচ্ছা, এই যে আপু এত কিছু করছেন, সারাদিন এত ব্যস্ত থাকছেন, তো কে আসলে আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট করে? আসলে আমরা যারা এশিয়ান কান্ট্রিতে থাকি, আমাদের মূলত ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না। তো আমার ফ্যামিলিতে আছে আমার 2 ছেলে, আমার মা এবং আমার হাজব্যান্ড। তো শুরু তো আমার হাজব্যান্ড সাপোর্ট করেছে, কিন্তু বর্তমানে যেটা হচ্ছে, আমার মা তো একদম ছায়ার মতো আছে আমার সাথে, আর আমার 2 ছেলে। মানে যদি আমি ঢাকার বাইরেও যাচ্ছি, ওরা আমাকে আনা নেওয়া করছে, দূরে কোথাও গেলে, এবং বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ার কাজগুলোও কিন্তু ওরাই দেখাশোনা করছে। আচ্ছা, তো আসলে রান্নার প্রতি ইন্টারেস্টটা কখন গ্রো করেছে? রান্নার প্রতি যে ইন্টারেস্ট, সেটা আসলে মূলত আমার আম্মার কাছে যেটা শুনি, আমি নাকি যখন খুব বেশি ছোট ছিলাম তখন আমার আম্মা রান্না করতেন এবং আমি রান্নাঘরে একটি ছোট্ট মোড়া নিয়ে আমার আম্মার পাশে বসতাম এবং আম্মা যে রান্নাটা করতেন আমি জাস্ট শুধু দেখতাম, আমি একদম বিরক্ত করতাম না, এভাবে নাকি গালে হাত দিয়ে একভাবে দেখতাম। তো অনেক সময় আমার আব্বা না খুব বিরক্ত হতো যে আমার মেয়ে তো কালো হয়ে যাবে, তোমরা কেন রান্নাঘরে রেখেছো, কিন্তু আমাকে না কেউ সরাতে পারতো না। তো তখন থেকেই মানে একটা রান্নার প্রতি নাকি আমার একটা প্যাশন ছিল, মানে আম্মা যেটা বলে বড় হয়ে শুনেছি। তো মানে আসল বিষয়টা আসলে বিয়ের পর। আমার হাজবেন্ড হচ্ছে ভোজন রসিক, মূলত তাকে খুশি করতে গিয়ে আমার বিভিন্ন পদ শেখা। এবং তারপর যখন আমার 2 ছেলে হলো, আমি চিন্তা করলাম যে ওরা যে বাইরের খাবারটা খাবে, সেই খাবার যদি আমি বাসায় তৈরি করি হাইজিন এবং হ্যাজার্ড মেনটেন করে, সো সেটা তো আরও স্বাস্থ্যকর হয়। মূলত তাদের কথা চিন্তা করে আমি বিভিন্ন পদ শিখি এবং বিভিন্ন জায়গায় কোর্স করি। যেমন আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 ফুড অ্যান্ড বেভারেজের উপরে এবং এসএসআর পার্ট লেভেল 4টা করেছি। আর এনএসডি এর কথা তো বললাম, এবং বেকিংয়ের ওপরেও আমি কিন্তু লেভেল 2টা করেছি। যেমন কেক অ্যান্ড পেস্ট্রির ওপরে লেভেল 2 করেছি এবং বিস্কিট অ্যান্ড বানের উপরে লেভেল 2 করেছি NTBQF, এবং পেস্ট্রি অ্যান্ড বেকারির উপরে। আচ্ছা, মানে নানান ধরনের প্রশিক্ষণ নিয়েছেন আপু। তাহলে আপু আজকে কোন দুটো ডিশ তৈরি করছেন? আজকে আমি একটি ঐতিহ্যবাহী খাবার তৈরি করব, আমার রেসিপির নাম হচ্ছে গরুর কালিয়া, আর আরেকটি করব আমি গ্রিন সালাদ। আচ্ছা আপু, আরো কথা হবে, তার আগে আমরা কিচেনে যাই, আসেন। শিওর। হাসিনা আপু, প্রথমে আমরা কোন ডিশটি তৈরি করছি? প্রথমে আমি ঐতিহ্যবাহী একটি রেসিপি তৈরি করব, গরুর কালিয়া। আচ্ছা দর্শক, গরুর কালিয়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। গরুর মাংস 500 গ্রাম, আলু পরিমাণ মতো, জিরার গুঁড়া 1 চা চামচ, চিনি 1 চা চামচ, লবণ স্বাদ মতো, হলুদ বাটা 3 টেবিল চামচ,
তেল পরিমাণ মতো, পেঁয়াজ বাটা 1.5 কাপ, আদা ও রসুন বাটা 2 টেবিল চামচ, মরিচ বাটা 1 টেবিল চামচ, ধনিয়া বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, গরম মশলা ও জয়ত্রী ফল বাটা আধা চা চামচ, তেজপাতা 2 থেকে 3টি, দারুচিনি 2 টুকরো, এলাচ 4 থেকে 5টি, লবঙ্গ পরিমাণ মতো, আস্ত গোলমরিচ পরিমাণ মতো, তরল দুধ 1 কাপ, আলু বোখারা পরিমাণ মতো, কাঠবাদাম কুচি 1 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। তো হাসিনা আপু, লেটস স্টার্ট। হ্যাঁ, প্রথমে তো আমার আলু একটু ম্যারিনেট করতে হবে এবং চুলায় ফ্রাই করতে হবে। দেন আমি গরুর গোশটা হচ্ছে মাখিয়ে চুলায় বসিয়ে দিব। প্রথমে আমি হচ্ছে আলুটা ম্যারিনেট করছি। এই রান্নার হচ্ছে বিশেষত্ব যে আলুটা একটু বড় বড় থাকবে। যদি ছোট আলু হয় তাহলে আমরা কাটবো না, আর যদি খুব বেশি বড় আলু হয় তখন আমরা মাঝখান থেকে কাটবো। আমার আলুগুলো একটু ছোট ছিল বলে আমি কিন্তু শুধু ছিলেছি। ওকে ওকে, আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিব এবং দিব লবণ পরিমাণ মতো। এখানে আমরা নিয়েছি হলুদ বাটা, মানে এই কালিয়ার বিশেষত্ব হচ্ছে সমস্ত বাটা মশলা দিয়ে আমরা করব, কোনো কাটা মশলা ইউজ করব না। ওকে, মূলত কালিয়া আসলে অনেকেই মনে করে যে এটা কি কালা ভুনার কোনো মানে অন্য একটা ভার্সন কিনা, এটা কি আসলে চট্টগ্রাম থেকে এসেছে কিনা এই রেসিপি, আসলে কিন্তু তা না। আবার অনেকে বলে যে হচ্ছে মাছের যে কালিয়া খায় পশ্চিমবঙ্গে সেটা কিনা, সেটাও আসলে ঠিক না। কালিয়া মূলত এসেছে যে আগে আমাদের গ্রামে গঞ্জে মজলিস হতো, মিলাদ মাহফিল হতো, আবার ইফতারের আয়োজনও হতো, তখন কিন্তু অনেক হচ্ছে আমরা রান্না করতাম, মানে অনেককে দাওয়াত করতাম, খাওয়াতাম, তো বিভিন্ন পদ থাকতো। তবে গরুর গোশের যাতে ঝামেলাবিহীন একটা পদ হয় এবং খুব মজাদার হয় সেই হিসেবে কিন্তু এই কালিয়াটা এসেছে। এবং এটার বিশেষত্ব হচ্ছে ঘন ঝোল থাকবে এবং অনেক মশলা থাকবে, আর তেলটা হচ্ছে মানে একটু তেল উপরে ভাসবে, কালারটা খুব সুন্দর হবে। আচ্ছা, মোটামুটি আমাদের এটা মাখানো হয়ে যাচ্ছে। এখন তাহলে আমরা এই প্যানটাতে ফেলি। হ্যাঁ, আমরা এই প্যানটাতে তাহলে আমরা আলুটা ভেজে ফেলবো এবং হচ্ছে আমরা এই চুলায় গরুর কালিয়াটা করে ফেলবো। চুলাটা অন করবো। আচ্ছা, সামান্য অয়েল দিব। তো মেঝো আপু আর ছোট আপু মিলে কি একসাথে কখনো রান্না করা হয়েছে? দুই বোন মিলে রান্না করা হয়? হয়েছে, আচ্ছা, অনেক সময় হয় এরকম। ওর কাছ থেকে আমি অনেক পদ শিখেছি, আমাদের দেশীয় যে রান্নাগুলো ও খুব ভালো করে। আচ্ছা, তো মেঝো আপুর পছন্দের খাবার কি? আমার পছন্দের খাবার সবজি অনেক পছন্দ। আমার ডাক্তার মানুষ, সবজি পছন্দ হবে, এটাই স্বাভাবিক। সবজি অনেক পছন্দ করি, আর তারপরে গরুর মাংসটা। আচ্ছা আচ্ছা, আমাদের বাসায় গরুর গোশটা খুব ভালো চলে, আমার আম্মারও অনেক পছন্দ। আচ্ছা আপু, প্যানটা বোধহয় গরম হয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা এখন আলুটা দিয়ে দিচ্ছি। একটু ছিটতে পারে, তাই আমি ঢেকে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এবং চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ আলুটা একটু মোটামুটি সেদ্ধ হতে হবে। আচ্ছা, আর আমরা বাকিটা পাশের প্যানে করে ফেলি। হ্যাঁ, আমি প্রথমে চুলাটা অন করব না, আগে আমি সমস্ত কিছু দিয়ে তারপর অন করব। ওকে, হ্যাঁ। আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। এটা আসলে অনেক মশলাদার হয়, এবং খুবই মজাদার হয়, এবং কষাতে কষাতে এটার কালার খুবই সুন্দর আসে। আমি এখানে প্রায় 1.5 কাপ মতো পেঁয়াজ বাটা দিলাম এবং আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু বেশি দিচ্ছি, 2 টেবিল চামচের একটু বেশি দিয়ে দিলাম। হলুদ বাটাটা দিচ্ছি, আমাদের এটা একটু নেড়ে দিতে হবে। একটু ভাজা ভাজা হোক। মরিচ বাটাটা দিচ্ছে, হ্যাঁ, এবং সুন্দর একটা যেন কালার আসে ওভাবে দিব। এবং দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা, আর এখানে আছে জিরা বাটা, আর এখানে নিয়েছি গরম মশলা বাটা এবং জায়ফল জয়ত্রী বাটা। আচ্ছা, এটা আমি হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি।
মাঝে মাঝে আমার এটা একটু নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি লবণ। আমি সমস্ত বাটা মশলাগুলো কিন্তু দিয়ে দিয়েছি। লবণ দিব স্বাদ অনুযায়ী, তবে আজকাল লবণটা সবাই একটু কমই খাচ্ছে। এবং দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। আমি এখানে তেজপাতা দিচ্ছি, দারচিনি দিচ্ছি এবং কিছু এলাচ দিলাম এবং লবঙ্গও দিয়ে দিলাম এবং আস্ত গোলমরিচও দিয়ে দিচ্ছি। আচ্ছা আপু, এই বিফ কালিয়াটা আসলে অরিজিনালি কোন অঞ্চলের? এটা আসলে হচ্ছে মূলত আমাদের হচ্ছে উত্তরবঙ্গ, সব অঞ্চলেই মোটামুটি বিফ কালিয়াটা একটু প্রসিদ্ধ আছে। চিটাগাংয়ের ওইদিকেও খায়, আবার আমাদের কুষ্টিয়ার ওইদিকেও কিন্তু বিফ কালিয়া খুবই চলে। আচ্ছা, আপুর জন্ম আর বেড়ে হয়ে ওঠা আসলে কোন অঞ্চলে? আমি কুষ্টিয়ার মেয়ে, আমার জন্ম বেড়ে ওঠা পড়ালেখা সবই কুষ্টিয়ার। আচ্ছা, বিয়ে হয়েছে ঢাকা আজিমপুরে, আমরা এখানে স্থানীয়। আচ্ছা, তাহলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেল। মোটামুটি তেল একটু ভালোই দিতে হবে, কারণ এটা আসলে একটু ভুনা ভুনা হবে তো। আচ্ছা, তেলটা লাগবে। এবং ওই যে বললাম একটু তেলে ভাসা থাকবে মাংস এবং কালারফুল হবে, দেখতে ভালো লাগবে। এটাই হচ্ছে বিফ কালিয়ার স্পেশালিটি। হ্যাঁ, ওই ভুনতে ভুনতে ওই কালারটা কিন্তু চলে আসে। আচ্ছা আচ্ছা, এখন আমরা চুলাটা অন করব। তেলটা মোটামুটি গরম হলে আমি এই মাখানোটা দিয়ে দিই। আপু, আমাদের তেলটা বোধহয় গরম হয়ে এসেছে। হ্যাঁ, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমাদের মাখানো মাংস। আমরা একটু ঢেকে দিচ্ছি। আচ্ছা, গরুর মাংসটা হতে হতে আপুকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে রেগুলার যে ডিশওয়াশ এগুলো হচ্ছে শুধু পরিষ্কার করে, কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ শুধু পরিষ্কারই করে না, জীবাণুমুক্ত করে। যখন আমরা কিচেনে রান্না করি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কনসার্ন থাকে হচ্ছে হাইজিন। তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ হচ্ছে একদম পারফেক্ট একটা সলিউশন। এটা এনশিওর করবে যে আপনার কিচেন যেন অলওয়েজ হাইজিনিক থাকে। হ্যাঁ, অবশ্যই আমরাও এক্সপার্ট ব্যবহার করি, কারণ এক্সপার্ট কিন্তু আমাদের মতো যারা গৃহিণী আছেন বা যারা রান্নার কাজ করছেন তাদের জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে। এই যে সময়টা বাঁচছে, মানে টেনশনই নেই যে আমাদের সবকিছু জীবাণুমুক্ত থাকে। রাইট। আচ্ছা আপু, আমাদের আলুটাকে এখন আমরা দিয়ে দিব মাংসে, না একটু ওয়েট করব? না, আলুটা এখন দিব না, ঠিক এটা একটু কষবে এবং একটু গললে মানে সেদ্ধ হলে আমি বাকি উপকরণ যখন দিব তখন কিন্তু আমি আলুটা দিব। এখানে আমাদের আরো অনেক উপকরণ আছে, সেগুলো কিন্তু দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু দেখি কি অবস্থা। ওয়াও, এত সুন্দর অ্যারোমা বের হয়েছে এবং কালারটাও কিন্তু খুবই ভালো লাগছে। আচ্ছা, মোটামুটি আমাদের কিন্তু কষানো হয়ে গিয়েছে এবং প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমি এখন বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ এবং দিয়ে দিচ্ছি আলু বোখারা। এখানে আমি বাদাম কুচি করে রেখেছি। কাঠবাদাম? হ্যাঁ, অলমোস্ট কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কালারটাও খুব সুন্দর চলে এসেছে। এবং এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা ছিল, সেটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এবং আমাদের যে সেদ্ধ এবং ভাজা আলু ছিল সেটাও কিন্তু দিয়ে দিব। আচ্ছা, বিফ কালিয়াতে কি সাধারণত আলু দেয় নাকি আপনি এটা অ্যাড করেছেন না, এক্সট্রা? এটা হচ্ছে অথেন্টিক একটি রেসিপি, এখানে আসলে কোনো ফিউশন করা যাবে না। আচ্ছা, আমরা যারা যে খাবারগুলো ঐতিহ্যবাহী সেই খাবারগুলো আমরা কখনোই ফিউশন করব না, এটা ঠিক না। কারণ একটা অথেন্টিক যে রেসিপি, যে ঐতিহ্যবাহী খাবার, সেটা কিন্তু সেই অঞ্চলকে রিপ্রেজেন্ট করে। সো আমরা এই কাজটা করব না, এটা আসলে এই রেসিপির সাথেই যায়। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে একটু দমে রাখবো, এরপরে কিন্তু আমি পরিবেশন করে ফেলবো। কারণ আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে এবং কালারও খুব সুন্দর চলে এসেছে, আর আমরা সেদ্ধ আলু তো দিলামই, ভাজা আলু। একটু আমি ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিচ্ছি। আচ্ছা, আপু আমাদের বিফ কালিয়াটা বোধহয় হয়ে গিয়েছে, একটু যদি চেক করে দেখতেন। ওয়াও,
আসলে খুবই সুন্দর একটা রং এসেছে। কালারফুল এবং এত সুন্দর অ্যারোমা বের হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। আসলে এটা দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। আচ্ছা, আমরা তাহলে এটা সার্ভিং ডিশে নিয়ে নিই। আমি চুলাটা একদমই বন্ধ করে দিচ্ছি এবং এই যে আমাদের সার্ভিং ডিশটা আছে, আমি সার্ভ করে ফেলি। মানে একদম ট্রেডিশনাল ওয়েতে মাটির পাত্রতে আপু সার্ভ করছে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমাদের ট্রেডিশনাল খাবার, আসলে ঐতিহ্যবাহী খাবার মানে কি, মানে হচ্ছে মানে যেই খাবারটা ওই এলাকায় বহু বছর ধরে, বহু যুগ ধরে প্রসিদ্ধ, মানে সর্বমহলে সমাদৃত সমানভাবে, সেটাই হচ্ছে ঐতিহ্যবাহী খাবার। আমি আদা কুচিটা দিচ্ছি, আমি জুলিয়ান কাট করে নিয়েছি আদাটা, একটু পেঁয়াজের বেরেস্তাও দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি হচ্ছে লেবু একটু হচ্ছে কোট করে রেখেছিলাম, হাফ মুন টাইপের করেছি আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে। আচ্ছা, তৈরি হয়ে গেল আমাদের মজাদার গরুর কালিয়া আপনার জন্য। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটা ট্রেডিশনাল ডিশ আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। দর্শক দেখছিলেন গরুর কালিয়া কিভাবে রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে আলু নিন, এরপর চিনি ও হলুদ বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে গরম তেলে ছেড়ে সেদ্ধ করুন। একটি পাত্রে গরুর মাংস নিন, এরপর পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা, হলুদ বাটা, মরিচ বাটা, ধনিয়া বাটা, গরম মশলা ও জয়ত্রী ফল বাটা, লবণ, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। ফ্রাই প্যানে তেল দিন, এরপর ম্যারিনেট করা গরুর মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে তরল দুধ, আলু বোখারা, কাঠবাদাম কুচি, পেঁয়াজ বেরেস্তা, মশলায় সেদ্ধ করা আলু ও জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বিফ কালিয়া। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। এখন আমরা আমাদের পরবর্তী রেসিপিতে চলে যাচ্ছি। আপু এখন কি রান্না করবেন? আমি যেহেতু বিফ কালিয়া করেছি, মানে গরুর কালিয়া, সো এটাকে ব্যালেন্স করার জন্য আমি একটি গ্রিন সালাদ করব। আচ্ছা দর্শক, গ্রিন সালাদ তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। লেবুর রস 3 টেবিল চামচ, অলিভ অয়েল 2 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ক্যাপসিকাম ফালি পরিমাণ মতো, আপেল 1টি, গাজর 1টি, শসা 1টি, টমেটো 2টি, ধনেপাতা কুচি পরিমাণ মতো। এখন আমরা তৈরি করব হেলদি গ্রিন সালাদ। আপু তাহলে শুরু করা যায়? শিওর। আমার হচ্ছে লাগছে গ্রিন সালাদ, যেহেতু তো আমি গ্রিন কিছু সবজি নিয়েছি। প্রথমে তো একটি ড্রেসিং তৈরি করব, তো আমি ড্রেসিং তৈরির জন্য নিয়ে নিলাম লেবুর রস এবং আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল এবং দিয়ে দিচ্ছি চিনি। হ্যাঁ, আমি 1 টেবিল চামচ মতো চিনি দিচ্ছি এবং লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি পরিমাণ মতো। আসলে সালাদের সবচেয়ে মজাদার পার্টি হচ্ছে ড্রেসিংটা সুন্দর হলে তখন কিন্তু সালাডটাও খুব খেতে মজা লাগে। হ্যাঁ, আর যেহেতু গরুর মাংস রান্না করেছি, তো মানে সাইড ডিশ হিসেবে সালাডটা খুব ভালো যায়। তো এটা আমি সুন্দর করে গুলিয়ে নিলাম। এবার আমি একে একে সব সবজিগুলো দিব। আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম গ্রিন কালার, চাইলে কিন্তু রেড এবং ইয়েলো নেওয়া যায়, এবং নিয়ে নিচ্ছি আমি এখানে গ্রিন অ্যাপেল। আমি একটি অ্যাপেল নিয়েছি, এখানে গাজর নিয়েছি, একটি গাজর নিয়েছি আমি, এবং শসা নিয়েছি। আমি স্কিনটা ফেলিনি শসার। হ্যাঁ, এবং নিয়েছি টমেটো, আমি এখানে 2টা টমেটো নিয়েছি। মানে এটা হেলথির পাশাপাশি একটা কালারফুল সালাদও হচ্ছে, বিকজ হ্যাঁ। গ্রিন, অরেঞ্জ, রেড। একদম। হ্যাঁ, এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। খুবই হেলদি একটি সালাদ। চাইলে কিন্তু এর সাথে চিকেনটাও অ্যাড করা যায়। চিকেন আমরা একটু সতে করে এবং ঠান্ডা করে কিন্তু চিকেনটা এর মধ্যে দিতে পারি, সেভাবে বিফও দিতে পারি, তারপরে চিংড়িও দিতে পারি, যে যেটা পছন্দ করে, অথবা এভাবেও কিন্তু গ্রিন সালাদ খাওয়া যায়। আচ্ছা, দিয়ে দিচ্ছি ড্রেসিং।
অলিভ অয়েল দেওয়ার কারণে কিন্তু খুবই একটা গ্লোসি লুকস এসেছে, দেখতে খুবই ইয়ামি লাগছে এবং খেতেও কিন্তু খুবই মজাদার হবে। আপু, আমাদের কিন্তু মাখানো হয়ে গিয়েছে, সমস্ত কিছু মিশ্রণ হলো, এখন আমি সার্ভ করি। আচ্ছা প্লিজ। আমি আগেই লেটুস পাতা দিয়ে একটি প্লেট ডেকোরেশন করে ফেলেছি। আসলে শুধু রান্না করলেই হবে না, সেটা কিন্তু সার্ভিং অনেক বড় একটা বিষয় এবং আমরা সার্ভ করব সেই সমস্ত উপকরণ দিয়ে যেগুলো কিনা রান্নার সাথে রিলেটেড। খুবই কালারফুল লাগছে দেখতে। এখানে আসলে প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টই খুবই ভালো, ভেরি হেলদি এক্সেপ্ট সুগার। হ্যাঁ, চাইলে কিন্তু সুগারটা অ্যাভয়েড করা যায়, করে কিন্তু মধুটা অ্যাড করা যেতে হ্যাঁ। পারে। যারা একটু স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এটা করতে পারে। আপু, তৈরি হয়ে গেল আমাদের মজাদার গ্রিন সালাদ আপনার জন্য। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত হেলদি একটা সালাদ তৈরি করে আমাদেরকে দেখানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, তৈরি হয়ে গেল হেলদি একটা গ্রিন সালাদ। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে একটি বাটিতে লেবুর রস নিন, এরপর অলিভ অয়েল, চিনি ও লবণ দিয়ে ভালোভাবে গুলিয়ে ড্রেসিং তৈরি করুন। একটি পাত্রে ক্যাপসিকাম ফালি নিন, এরপর আপেল, গাজর, শসা, টমেটো, ধনেপাতা কুচি ও ড্রেসিং দিয়ে ভালোভাবে মাখিয়ে সাজিয়ে পরিবেশন করুন স্বাদের গ্রিন সালাদ। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই এটা বাসায় তৈরি করবেন। আপু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বে আসার জন্য। আমাদেরকে ইনভাইট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এক্সপার্টকে ধন্যবাদ। দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে আগামী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন রন্ধনশিল্পী নিয়ে এবং তৈরি করব মজাদার একটা রেসিপি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।